স্লোগানে উত্তাল রাজপথ। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের। প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টার। সম্ভাবনার দুয়ার খুলে শেষ হলো বিনিয়োগ সম্মেলন। আগামীর বাংলাদেশ হবে বিনিয়োগের স্বর্গরাজ্য। অর্থনীতিতে গতি ফেরাতে ঐক্যের বিকল্প দেখছেন না রাজনীতিবিদরা। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। এসএসসি ও সমমানের পরীক্ষায় বসলো প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 60 দিনে ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এ সময় যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলটির নেতারা। বর্বরতা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিলেও প্রতিষ্ঠানে হামলা লুটপাটের সমালোচনা করেন বিএনপি নেতারা। গাজা উপত্যকায় প্রতিদিন ঝরছে মজলুম ফিলিস্তিনিদের প্রাণ। ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাকার রাজপথ তাই প্রতিবাদ মুখর। ফকিরাপুল, নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর। ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের নিঃস্বার্থ সমর্থন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হওয়া র্যালিতে সমর্থন জানিয়ে অংশ নেন সাধারণ মানুষও। এইরকম বর্বর নৃশংস হত্যা এটা মেনে নেওয়া যায় না। তো আমরা নারী হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই এবং বলি যে সবার বিবেক যেন জেগে ওঠে। ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো আমরা বর্জন করব এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে আমরা বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে আছি। র্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, তাদের কোনো সাড়া মিলছে না কেন? বিএনপি নেতারা আরও বলেন, জাতিসংঘ গণহত্যা বন্ধে পদক্ষেপ না নিলে ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে ইহুদিরা। মুসলিম বিশ্বের যারা মূল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। রাজধানী ছাড়াও বিভাগীয় শহরগুলোতেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি। ফিলিস্তিনের মজলুম মানুষদের প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে এই সংহতি র্যালি, যাতে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অংশ নিয়েছেন সাধারণ মানুষ। সবার প্রত্যাশা, বৃহৎ এই র্যালির মধ্য দিয়ে টনক নড়বে বিশ্ব নেতাদের। বন্ধ হবে গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। এতে অংশ নিয়ে ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানান নেতাকর্মীরা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে বিএনপির নেতাকর্মীরা। বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর রাজপথ।
গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি হয়েছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে রাজপথে নামেন নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন সবাই। এ সময় নেতাকর্মীরা গাজায় গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। পাশাপাশি অর্থনৈতিকভাবে তাদের চাপে রাখতে ইসরায়েলি পণ্য বয়কট করলেও কোনো প্রতিষ্ঠানে যেন হামলা না করা হয় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। ইসলামী শক্তিধর যে দেশগুলো আছে তাদের কাছে আমাদের আহ্বান যে এই যুদ্ধটা বন্ধ করতে হবে এবং এই গণহত্যার বিচার করতে হবে। জাতিসংঘকে এগিয়ে আসতে হবে ইসরায়েলকে এই হত্যাকাণ্ড থেকে বন্ধ করার জন্য। আমরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভুয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় ফিলিস্তিনের সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আলোচনার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রফতানি বাণিজ্যে বাংলাদেশের কোনো সমস্যা হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটাতে সক্ষম বাংলাদেশ। বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। এ অবস্থার মধ্যেই বুধবার ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে দেশটি। এর ফলে ভারতের বিমানবন্দর ও বন্দরগুলো ব্যবহার করে কিছু রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। দিল্লির দাবি, বন্দরে পণ্য জটসহ তাদের রপ্তানি কার্যক্রম বিঘ্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। জানান, ট্রান্সশিপমেন্ট বাতিল করায় কোনো সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটাতে সক্ষম বাংলাদেশ। 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। এদিকে ট্রাম্প প্রশাসনের আরোপিত বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে, যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। মার্কিন ক্রয়াদেশ স্থগিত হলে নিজেদের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধে কিভাবে জয়ী হবে বাংলাদেশ তা জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘমেয়াদী নীতির অভাব ও দুর্নীতি দূর করার তাগিদ দিয়েছেন তারা। তবে সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ পাওয়ার পথ সুগম হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা বিডা। আর সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো জানিয়েছে বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে কাজ করবেন তারা। 7 থেকে 10 এপ্রিল শত শত বিনিয়োগকারীর পদচারণায় মুখর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। নতুন করে বাংলাদেশের বিভিন্ন খাতে বড় বিনিয়োগে আগ্রহ সবার। আমাদের যারা ইনভেস্টর আসছেন তারা নিজেরা সচক্ষে দেখলেন। It's good timing for Chinese investor come to Bangladesh. তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্কযুদ্ধ মোকাবিলায় বাংলাদেশের কৌশল জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। নতুন ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়। তো আসলে শুধু আমরা না, প্রতিটি দেশ, প্রতিটি বিজনেসই আসলে এই জিনিসটাতে আরেকটু কিভাবে ফ্লেক্সিবল থাকতে পারে, আর এটা নিয়ে আসলে আমার মানে দুই পক্ষ থেকেই কাজ করা রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে জানানো হয়, মোটা দাগে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘমেয়াদী নীতির অভাব ও দুর্নীতি দূর করার তাগিদ দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নতুন বিনিয়োগ পাওয়ার আশা আয়োজক সংস্থা বিডার। চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে, যাতে করে 18 থেকে 24 মাস, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসলে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এইরকম 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো। সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় শেষে দেশ থেকে দুর্নীতি দূর করার উপর জোর দিল রাজনৈতিক দল এনসিপি ও জামায়াতে ইসলামী। একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে,
এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। এদিকে বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থনীতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেয় বিএনপি। যেসব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত, যেসব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ। এ সময় হাসিনা সরকার নানা উপায়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। অর্থনীতির সামনের দিকে MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 8 মাসে বদলে গেছে বাংলাদেশ, পরিণত হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্যে, এমন মন্তব্য করেছেন 26,000 কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল ও সার কারখানা গড়ে তুলতে যাওয়া মার্কিন কোম্পানি বাংলা US এর প্রধান পরিচালন কর্মকর্তা। একই মত নবায়নযোগ্য জ্বালানি খাতে 12,000 কোটি টাকা বিনিয়োগ করার প্রতিষ্ঠান প্যাসিফিক এনার্জির। আর ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিবেশ পেয়ে অর্থায়নের জন্য বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতকে বেছে নিচ্ছে নেদারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান FMO। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বদলে গেছে বাংলাদেশ, বিদেশি বিনিয়োগের জন্য হয়েছে নিরাপদ গন্তব্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামকরা বিদেশি কোম্পানির প্রতিনিধিরা। নামটা হচ্ছে হোপ হসপিটাল। সময় সংবাদের সঙ্গে কথা হয় মার্কিন কোম্পানি বাংলা US এর প্রধান পরিচালন কর্মকর্তার। জানান $116 কোটি মানে 19,200 কোটি টাকা বিনিয়োগে পূর্বাচলে 300 শয্যার হাসপাতাল করতে যাচ্ছেন তারা। আর $60 কোটি ব্যয়ে চট্টগ্রামে করবেন একটি সার কারখানা। পরে বিনিয়োগ হবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। আর এ সব পরিকল্পনাই হয়েছে গেল 5 আগস্ট বাংলাদেশ বদলে যাওয়ার পর। I waited for 15 years to come and do something in Bangladesh. So this is the right time. আমরা রিসার্চ করেছি। It has changed a lot, tremendously. আমাদের হসপিটালে থাকবে AI টেকনোলজি and ML এর উপরে। এই টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। People will love it and it's going to be cheaper than any other hospitals. আমাদের 4টা হেলিকপ্টার থাকবে পেশেন্টদের জন্য, ফ্রি ট্রান্সপোর্ট করব। এবারের সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা বিনিয়োগের জন্য প্রাধান্য দিচ্ছেন ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতকে। What we know about the country and our history and track record here, we are committed and we are willing to do projects here. 1000 মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল স্থাপন করার জন্য আমরা একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এটা সরাসরি USA ইনভেস্টমেন্ট, প্রায় $1 বিলিয়ন, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হিয়ার। আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর প্রশাসক। যে জায়গাগুলিতে আননেসেসারি ইনভেস্টরকে ঘোরাঘুরি করতে হয়, যেগুলো কাট ডাউন করার চেষ্টা করা হচ্ছে, এই যে রিফর্মগুলি হচ্ছে এবং একটা সুশাসন তৈরি হচ্ছে, এইটা আসলে আমার ধারণা ইনভেস্টরকে আকৃষ্ট করবে। দেশি কোম্পানির জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা দূর হলে এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেবা আরও সহজ করা গেলে যৌথ বিনিয়োগেও আগ্রহী হবে বিদেশি কোম্পানি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্ত করা হয়েছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তাদেরও। পরিচয়ে প্রধানমন্ত্রীর মেয়ে, সেই ক্ষমতা বলে নিয়মের তোয়াক্কা না করে ভোগ দখল করেন রাজুকের 2টি প্লট। এরপরও মাকে ব্যবহার করে কোনো আবেদন ছাড়াই সরাসরি প্লটের মালিক হন পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় উঠে এসেছে এসব তথ্য। দুদকের অভিযোগ, ইতিমধ্যে রাজুকের প্লটের মালিক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে পূর্বাচলের 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে। বৃহস্পতিবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র বিশেষ জজ আদালত, যেখানে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তাদের নাম। সাইমা ওয়াজেদ পুতুলের নামে অলরেডি ধানমন্ডি সুদা সদন সেখানে তাই সে অংশীদার, এবং গুলশানের একটি প্লট তার নামে সেখানে বরাদ্দ করা আছে রাজুকের। তো সেই হিসাবে অলরেডি সে রাজুকের সম্পত্তি তার নামে আছে। পরবর্তীতে এখন পূর্বাচলে যে আবাসিক প্রকল্প এলাকা, সেখানে তার নামে যে 10 কাঠা সম্পত্তি বরাদ্দ দেওয়া হলো, সেটা সম্পূর্ণ রাজুকের
আইন এবং নিয়ম বহির্ভূত। দুদকের আইনজীবী জানান, চলতি বছরের জানুয়ারিতে মামলাটি করে দুদক। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তদন্ত প্রতিবেদন জমা দিলেও আদালতে আত্মসমর্পণ বা জামিনের চেষ্টা করেননি অভিযুক্তরা। তাই বিচারিক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে এই রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে প্রভাবিত করে এবং তারাও তাকে প্রভাবিত হয়ে সেইগুলা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে আসামি করে আজকে শুনানি হয়েছে। এবং সেই যেহেতু কোনো আসামি আত্মসমর্পণ করেননি বা জামিন নেননি, সেই জন্য প্রত্যেক আসামির বিরুদ্ধেই ওয়ারেন্ট জারি হয়েছে। আগামী 4 মের মধ্যে আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ না করলে বিচারের জন্য মামলাটি প্রস্তুত করা হবে বলে জানান দুদকের আইনজীবী। 4-5 তারিখের মধ্যে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে প্রসিকিউশন। গণহত্যায় জড়িত টপ কমান্ডার ও মাঠ পর্যায়ে সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বিতর্কিত করতে লবিস্ট নিয়োগ সহ নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এমন সমালোচনার মধ্যেই কতটুকু এগোলো তদন্ত ও বিচার কাজ তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, স্বল্প সংখ্যক জনবল নিয়ে 56,000 বর্গমাইল জুড়ে হওয়া হত্যাযজ্ঞের বিচারের যাত্রা শুরু হয়। 8 মাসে এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে 22টি। এসব মামলার তদন্তে 1000-এরও বেশি ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে 1000-এর অধিক ব্যক্তির। তদন্তের ক্ষেত্রে নানা অসহযোগিতার বিষয়টিও তুলে ধরে প্রসিকিউশন। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বাধাগ্রস্ত করতে লবিস্ট নিয়োগের বিষয়টিও উঠে আসে। বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক সুবিধাভোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করে ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলমান রয়েছে এবং করে আসছে। শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে প্রসিকিউশন জানায়, 4টি মামলার তদন্ত শেষ। এছাড়া পলাতকদের ধরতে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। গণহারে নয়, শুধু শীর্ষ কমান্ডার ও মাঠ পর্যায়ে গণহত্যায় জড়িতদের বিচার হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হবে দিনের আলোর মতো পরিষ্কার, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, যেখানেই মবের ঘটনা ঘটছে সেখানে সরকার ব্যবস্থা নিচ্ছে। এর আগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান উপদেষ্টা। সেখান থেকে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গেলে লালগালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করে সম্মাননা নিতে অস্বীকৃতি জানান তিনি। যেই জায়গায় ঘটনা ঘটছে, যারাই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলোও তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো হবে। ভারতের সাথে ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের। প্রশ্ন ফাঁসের উৎসগুলো বন্ধ করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, 2 মাসের মধ্যেই প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল। বসতে হবে জীবনের প্রথম পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ঝালাই করে নেয়ার পালায় বইয়ের পাতা থেকে পরীক্ষার্থীদের চোখ যেন সরছেই না।
বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় চলতি বছরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। 9টার পরে লাইন ধরে প্রবেশ করেন পরীক্ষার হলে। এবার 11টি বোর্ডের অধীনে 19,28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসেছে সন্তান, তাই দোয়ায় আর প্রার্থনায় সন্তানের জন্য মঙ্গল কামনায় মগ্ন অভিভাবকরা। সন্তান যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে। খুবই একটা নার্ভাস ফিল হচ্ছে যে সে যেন পরীক্ষা ঠিক মতো দিতে পারে। পরীক্ষা শেষে প্রশ্নের মান, সময় ও পরীক্ষা পদ্ধতি নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। মোটামুটি সব প্রবন্ধ থেকে এসেছে, প্রত্যাশামূলক হয়েছে, অনেক ভালো হয়েছে। আশা করি নাই যে এত ভালোভাবে আমরা লিখতে পারবো। এদিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। সাংবাদিকদের জানান, যে উৎস থেকে প্রশ্ন ফাঁস হয় সে উৎসগুলো বন্ধ করা হয়েছে। আর রেওয়াজ অনুযায়ী 60 দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। এদিকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকলেও একজন পরীক্ষার্থীর সঙ্গে একাধিক অভিভাবক ও ব্যক্তিগত গাড়ি নিয়ে আসায় কিছু কেন্দ্রের সামনে ভিড় সৃষ্টি হয়। আসলে জ্যামটা অ্যাকচুয়ালি দেশের পরিস্থিতির জন্য, এটা গার্ডিয়ানদের জন্য জ্যামটা। এক একজনের সাথে তো 2-3 এসছে। আগামী 13 মে পর্যন্ত চলবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশীদারি হতে চান আজকের এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন ধর্মঘটে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভালো প্রস্তুতি থাকায় পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে দেশের উত্তরের কয়েক জেলায় বৃষ্টি বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষা ভালো হওয়ায় হাসি মুখে কেন্দ্র থেকে বের হয় শিক্ষার্থীরা। জানায় জীবনে প্রথম পাবলিক পরীক্ষার অভিজ্ঞতা। পরীক্ষার হলে এসে অনেক ভয় করতেছিল, দেন প্রশ্ন পেয়ে তারপরে আস্তে আস্তে ভয় কেটে গেছে। কোশ্চেন খুবই সহজ ছিল, আর মনে হয় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। বৃহস্পতিবার ঢাকার পাশাপাশি দেশের আরও 8টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে 19,28,970 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন, যা গত বছরের চেয়ে 1 লাখ কম। আন্দোলন সহ নানা কর্মসূচিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষায় এর প্রভাব পড়েনি বলে জানায় শিক্ষার্থীরা। তবে দেশের উত্তরের কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। যে প্রিপারেশন নিয়েছিলাম সেই তুলনামূলক প্রশ্ন সহজ আসছে। আশা করি এ+ পাবো, না হয় এ তো থাকবেই মাস্ট। কেন্দ্রের নিরাপত্তা ও প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য যে সার্বিক প্রচেষ্টা, এবং সেটা আমরা সফল ইনশাআল্লাহ। এদিকে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 10 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়া করা হয় কিলার। চেহারার সঙ্গে মিল থাকায় হত্যা করা হয় আরেকজনকে। মৌলভীবাজারে আইনজীবী খুনে জড়িত 10 জনের মধ্যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিনেমার কাহিনী পুনরাবৃত্তি ঘটল বাস্তবে। চেহারার সঙ্গে মিলে যাওয়ায় টার্গেট ব্যক্তির পরিবর্তে ছুরিকাঘাতে এক আইনজীবীকে হত্যা করল ভাড়াটে খুনিরা। মৌলভীবাজারে তরুণ আইনজীবী সুজন মিয়া হত্যা রহস্য উদ্ঘাটনে অভিযানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। সদর উপজেলার খালিশপুর গ্রামের নজির মিয়া মুজিবের সঙ্গে একই গ্রামের মিসবার সঙ্গে বিরোধ চলছিল। মিসবাকে হত্যার পরিকল্পনা করে মুজিব, ভাড়া করা হয় কিলার। হত্যাকাণ্ডের দায়িত্বে থাকা আব্দুর রহিম নামে এক যুবক 6 এপ্রিল পৌরসভার এক ফুচকার দোকানে আইনজীবী সুজন মিয়াকে বসে থাকতে দেখে মুজিবকে ইমোতে কল দেয়। মুজিব নিশ্চিত করে এটি মিসবাহ। তখন আব্দুর রহিম সহ কয়েক যুবক সুজনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। চেহারায় মিল থাকায়, দুজনের শারীরিক গঠন, দুজনের বয়স একই রকম থাকার কারণে ভিডিও কলের মাধ্যমে হয়তো কিছুটা অস্পষ্টতা ছিল, সেটাও আমাদেরকে বলেছে। এই ঘটনায় আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের বিভিন্ন মোবাইলের। সময় সংবাদ, মৌলভীবাজার।
ঢাকার সাভারে চাঁদা না পেয়ে খেয়াঘাট থেকে আগ্নেয়াস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া দুটি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কেউ আটক হয়নি। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইট থেকে উদ্ধার করা হয় ট্রলার দুটি। এর আগে বুধবার বিকেলে কাতলাপুরের কর্ণপাড়ার মিলনঘাট এলাকায় অস্ত্রের মহড়ার মুখে খেয়াঘাট থেকে দুটি ট্রলার ছিনিয়ে নেয় একদল যুবক। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন এক যুবদল নেতা। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার ও চাঁদা আদায়কে কেন্দ্র করে ট্রলার ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুকে নির্যাতন ও শিশুর মাধ্যমে উপার্জনের অভিযোগে ৩ দিন আগে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল একটি সামাজিক সংগঠন। তাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলার সমাজসেবা অফিসারের কার্যালয়ে ক্রিম আপাকে ডেকে আনা হয়। প্রায় ৩ ঘন্টা ধরে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে সংশোধনের চেষ্টা করেন সমাজসেবা অফিসারের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু তাতে কাজ না হওয়ায় ক্রিম আপাকে আশুলিয়া থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। তবে শারমিন শিলা ওরফে ক্রিম আপা নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। আমার সন্তানদের শরীরে একটা দাগ আছে, মাইরের কোনো মাইরের দাগ আছে, কোনো ইয়ের দাগ আছে। যাই হোক, আমি 2-1টা ভিডিও করছি, আমি ভুল করছি, আমি মাপ চাইতেছি। এরকম ক্রিম আপা কিন্তু একজন না। ক্রিম আপা হয়তো খুব বেশি শিক্ষিত না, সে হয়তোবা নিজেও বুঝতেছে না সে কোনটা ভুল করছে। কিন্তু অসংখ্য শিক্ষিত পরিবারের বাবা মায়েরা আছে যারা তাদের সন্তানকে পুঁজি করে বিভিন্ন জোর করে কন্টেন্ট ক্রিয়েট করছে, মনিটাইজেশন নিচ্ছে, তাদেরকে বিক্রি করছে। প্রশাসন এবং আইনিভাবে যতটুকু সহযোগিতা করা যায় বা বাচ্চাদের কল্যাণে যেটা ভালো হয় সেটা সেভাবেই আসলে সেটা আগাবে। বেশ কিছুদিন বিরতির পর আবারও বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিরোধী নেতা একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে বুধবার ইস্তাম্বুলের রাস্তায় নামেন শত শত মানুষ। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি এই বিক্ষোভের আয়োজন করে। অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা ছিনিয়ে নিতেই তাদের আটক করছে এরদোয়ান সরকার। হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। কেবলমাত্র হজ পারমিটধারীরাই পাবেন উমরাহ করার অনুমতি। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকে বেড়েছে ওমরাহ হজ যাত্রীর সংখ্যা। পবিত্র হজকে সামনে রেখে এবার ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল সৌদি আরব। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সৌদি নাগরিক, প্রবাসী এবং যে কোনো ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন না। কেবল হজ পারমিটধারীরাই ২৯ এপ্রিল থেকে ওমরাহ করার অনুমতি পাবেন। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতি বছর এমন ব্যবস্থা নিয়ে থাকে দেশটি। এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনা জানায়, এবছর পবিত্র হজের আগে যারা ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন তাদের অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে সে দেশ থেকে বেরিয়ে আসতে হবে। বেঁধে দেওয়া সময়ের পরও ওমরাহ যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে ইতালিতে। একদিনে উদ্ধার করা হয়েছে ২০১৭ অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে বাংলাদেশিও আছেন। ঝুঁকিপূর্ণ এই পথ পরিহার করে দেশটিতে
প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। কোনোভাবেই থামছে না ইতালিমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল। উন্নত জীবনের আশায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করছেন শত শত মানুষ। শীতের তীব্রতা কমে যাওয়ায় এখন অবৈধ অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। ইতালির কোস্টগার্ড জানিয়েছে গেল 24 ঘন্টায় ভূমধ্যসাগর উপকূল থেকে 2017 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে উদ্ধার হওয়া এসব অভিবাসী প্রত্যাশীদের মধ্যে আছেন বাংলাদেশীয়। লাম্পেদুসা সমুদ্র বন্দর থেকে এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করে নেওয়া হয়েছে স্থানীয় আশ্রয় কেন্দ্রে। ইতালি প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এই ঝুঁকিপূর্ণ পথ পরিহারের আহ্বান জানিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে কখনো কেউ আসবেন না, কারণ আপনাদের জন্য এখন এদেশের সরকার, ইতালির সরকার বৈধ রাস্তা কিন্তু খুলছে পর্যায়ক্রমে। যে যতগুলি ঘটনাই ঘটে থাকুক বিগত দিনে, সামনে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে। বর্তমান আইন কানুন এতটাই কঠিন হয়েছে যে কাগজপত্র নামের সোনার হরিণ ধরতে আপনাদের কি পরিমাণ বেগ পেতে হবে। সুতরাং বৈধ পথে এখানে আসুন। ইতালির শ্রম বাজার দিনে দিনে আপনাদের জন্য অবারিত হচ্ছে। বুধবার পর্যন্ত কেবল চলতি বছরেই ইতালিতে প্রবেশ করেছে 4000-এরও বেশি বাংলাদেশি। গেল বছর মিলিয়ে এই সংখ্যা 1 লাখেরও বেশি রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দীর্ঘ আলোচনা ও টানাপোড়েনের পর অবশেষে জোট সরকার গঠিত হচ্ছে জার্মানিতে। এ বিষয়ে একমত হয়েছে রক্ষণশীল রাজনৈতিক দল CDU, CSU ও সাবেক চ্যান্সেলর অলাফ শলসের প্রগতিশীল বামপন্থী দল SPD। বুধবার বার্লিনে জোট সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করেন দলগুলোর নেতারা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। চলতি বছরের 23 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় জার্মানিতে। এরপর থেকেই সরকার গঠন নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। দফায় দফায় বৈঠকের পরও আসছিল না কোনো সিদ্ধান্ত। অবশেষে দীর্ঘ আলোচনা ও টানাপোড়েনের পর জোট সরকার গঠিত হতে যাচ্ছে দেশটিতে। বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD-কে সঙ্গে নিয়ে সরকার গঠনে একমত হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন CSU। বুধবার স্থানীয় সময় বিকেলে রাজধানী বার্লিনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোট সরকার গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবাদ সম্মেলনে CDUর নেতা সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্স, বায়ার্নের CSUর সভাপতি মার্কুস সোয়েরার এবং উদারপন্থী দল SPD-র সহসভাপতি সাস্কিয়া এসকেন ও দলটির সভাপতি লার্স ক্রিংবাইল উপস্থিত থেকে জোট সরকারের রূপরেখা ও ঐক্য প্রক্রিয়া সবার সামনে তুলে ধরেন। এর আগে জোটের শরিক দলগুলো সরকারের ঋণ নিতে সাংবিধানিক নীতি তৈরিতে একমত হয়। এর ফলে জার্মানির প্রতিরক্ষা খাতে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ বাড়ানো যেমন সম্ভব হবে, তেমনি দেশটির জননিরাপত্তা, জ্বালানি খাত, যোগাযোগ, অবকাঠামো ও পরিবেশ সুরক্ষায় কাজ করা সহজ হবে। তবে কোন দল কোন মন্ত্রণালয় পাচ্ছে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। জার্মানির রাজনীতি ও অর্থনীতিবিদরা বলছেন এই মুহূর্তে জোট সরকার গঠনের ঘোষণা দেশটির অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইইউর জন্য তাৎপর্যপূর্ণ। গেল 4টি বছর জার্মানির অর্থনীতিকে গতিশীল করতে না পারা, ভুল রাজনীতি, একই সাথে সাধারণ মানুষের মনের ব্যথা বুঝতে অক্ষম সাবেক চ্যান্সেলর ওলাফ শলসের রাজনৈতিক দল SPD-কে সঙ্গে নিয়ে জার্মানিকে আবারও সমৃদ্ধ করতে ফ্রিডরিশ মেয়ার্সের CDU কতটা সফল হবে সেটি সময় বলে দেবে। তবে সবার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির মোক্ষম জবাব দেবেন সম্ভাব্য চ্যান্সেলর মেয়ার্স, এমন প্রত্যাশা এদেশের সাধারণ জনগণের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা সড়ক যোগাযোগ ও যানজট নিরসনে সহায়তা করতে চান তারা। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চ পদে বেশ সফলতার সাথে কাজ করছেন হাজারেরও বেশি বাংলাদেশি প্রকৌশলী। কেবল উচ্চ পদেই নয়, নেতৃত্ব দিচ্ছেন বহু দেশি বিদেশি প্রকৌশলীদের সংগঠনেরও। উন্নত দেশে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা সহায়তা করতে চান বাংলাদেশকে। ক্যালিফোর্নিয়ার কমার্স শহরে স্থানীয় সময় মঙ্গলবার প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স ক্যালিফোর্নিয়া গভর্নমেন্ট PECG'র এক সম্মেলনে এমন আগ্রহের কথা জানান বাংলাদেশি প্রকৌশলীরা। প্রফেশনাল ইঞ্জিনিয়ার ক্যালিফোর্নিয়া গভর্নমেন্ট আমাদের যে সংগঠন আছে 15,000 এমপ্লয়ি, এটার মেম্বার সব প্রফেশনাল ইঞ্জিনিয়ার। আমরা ক্যালিফোর্নিয়াকে মূলত ডেভেলপ করতেছি, যেটা হাইওয়ে, ফ্রিওয়ে,
এবং লোকাল স্ট্রিট অ্যান্ড এভরিথিং উই ডুইং মোর জিরোভেশন এবং ট্রাফিক উই কন্ট্রোল। এখানে ডেফিনেটলি আমরা অনেক ইনোভেটিভ এবং এজ মেকিং কাজ করি। সো আমাদের যদি অপরচুনিটি থাকে আমরা ডেফিনেটলি আমাদের দেশের জন্য, বিকজ আমি সারা জীবন দেশের টাকায় পড়েছি, সরকারি জায়গায় পড়েছি, সরকারি ভার্সিটি। সো অপরচুনিটি থাকলে আমি অবশ্যই দেশে ব্যাক করতে চাই এবং দেশের জন্য কাজ করতে চাই। সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে প্রকৌশলী ডক্টর শেখ মঈনুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে যোগদান করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ফিনল্যান্ডের প্রাচীন শহর হাঙ্কো এই বন্দরনগরী সূর্যাস্তেরও শহর। অনন্য এই শহরে শান্ত সমুদ্র আর অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য মিলেমিশে একাকার। তারপরও ঠায় দাঁড়িয়ে ঐতিহাসিক স্থাপনা। পর্যটকদের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে গ্রীষ্মকালে। পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। নীলচে আভায় নরম ঢেউ, একেবারে ছবির মতো সুন্দর, যেন ক্যালেন্ডারের পাতায় দেখা সেই ল্যান্ডস্কেপ। সকাল 7টা নাকি রাত 9টা বুঝার উপায় নেই। রৌদ্রোজ্জ্বল দীর্ঘই বেলা, গ্রীষ্মকালে ফিনল্যান্ডের নয়নাভিরাম চিত্র। এ সময় হাঙ্কোর নৈসর্গিক দৃশ্য নিয়ে যায় দূর অজানায়। শীতকাল জুড়ে পর্যটক শূন্য, শুনশান নীরব। নীলচে পানি আর পাথর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সেরা সময় গ্রীষ্মকাল। সৈকত তীরের কটেজগুলো চোখ ধাঁধানো। প্রকৃতির অনেক রূপ অনেকেই দেখেছেন, তবে হাঙ্কোর সৌন্দর্য আবিষ্কার করা যায় প্রকৃতির সঙ্গে ইতিহাস ঐতিহ্যের মিশেলে। নীল পানি অ্যান্ড মানে একদম ক্লিন ওয়েদার, সো ভালো লাগতেছে। বিভিন্ন দেশের থেকে আসে এবং এমনকি ফিনল্যান্ডের সিটি থেকেও অনেকে এদিকে চলে আসে। গ্রীষ্মে প্রকৃতির সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য প্রস্তুত ছোট ছোট জাহাজ, স্পিড বোট, ভাসমান বোট ও কটেজ। অপেক্ষায় প্রবাসী বাংলাদেশি পর্যটন ব্যবসায়ীরাও। আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা আমরা এই সামারের জন্য অপেক্ষা করি, যাতে টুরিস্টরা আসে, তখনই আমাদের ব্যবসা ভালো হয়। আমরা এখানেও আমাদের একটা ব্যবসা আছে যেটা নাকি খুবই সিজনাল, গ্রীষ্মকালে আমরা করে থাকি, সেটাই এখন দেখতে আসছি এখানে কিভাবে কি কতটুকু করা যায়। প্রাচীন শহর হাঙ্কোতে পর্যটকদের যাতায়াত 1880-এর দশক থেকে। সাজানো শহরের নীল সবুজ সমারোহের মাঝেই উঁকি দিয়ে আছে ঐতিহাসিক স্থাপনা। একপাশে শান্ত সুনীল পানির কলতান, অন্য পাশে ইতিহাস ঐতিহ্যের স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে এবং এটি একসাথে দেখার জন্য মোক্ষম সময় হচ্ছে গ্রীষ্মকাল। সেটি এখন ফিনল্যান্ডে অপেক্ষায় এবং অন্যান্য দর্শনার্থী যারা আছেন তারাও আছেন হাঙ্কোতে এসে এই সময়টিকে উপভোগ করবেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হাঙ্কো, ফিনল্যান্ড। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হয়ে গেল সংবর্ধনার অনুষ্ঠান। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সৌদি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা হয়েছে। ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সৌদি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। অংশ নেন সৌদি চেম্বারের প্রতিনিধিরাও। এদিন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদেশি বন্ধুদের অবদানের কথা স্মরণ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশ আজ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। সৌদি আরবের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো গভীর হবে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রে। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন, কেক কাটা, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারুপণ্যের প্রদর্শনী অতিথিদের মুগ্ধ করে। বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা।
চলতি বছর বাংলাদেশ সৌদি কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি। এই উপলক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ইতালিতে রোম দূতাবাসের আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা জানান। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানান তিনি। দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্লোগানে উত্তাল রাজপথ। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের। প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টার। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। এই ছিল প্রবাসীর সময়ের সঙ্গে থাকুন সময়ের।